দর্শক, কৃষিবিদ ইনস্টিটিউটে বিরোধী দলীয় নেতা কথা বলছেন, আমরা যাচ্ছি সেখানে সরাসরি। আমাদের তিনটাতেই বেহাল দশা। হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রির এখন আছে আইসিইউতে। কবে এখান থেকে বের হবে আল্লাহ ভালো জানেন। এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য দেশে অনেকগুলা ইউনিভার্সিটি গড়ে উঠেছে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির প্রাণ হচ্ছে R&D। রিসার্চের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের এখানে রিসার্চ বাজেট অ্যালোকেশন যখন হয় তখন ফকিরের ভিক্ষা দেওয়া হয়। যা দেওয়া হয় এটাও প্রপার ইউটিলাইজ হয় না, এটা মিসইউজ হয়, পিলফারেজ হয়, লুটিং হয়, হয়তো বা তার একটা ক্ষুদ্র অংশ কাজে লাগে। আমরা এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখি, একটু আশায় বুক বাঁধি, সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর। এ পর্যন্ত খাদ্যে যেটুকু কন্ট্রিবিউশন এগ্রিকালচার সেক্টরের, আমরা বাকি সেক্টরগুলোতে এটা দেখি না। এখানেও সরকারের সহায়তার চাইতে কমিটেড দেশপ্রেমিক মানুষগুলোর অবদানই বেশি। এই জায়গায় যদি তাদেরকে প্রপার ইনসেন্টিভ দেওয়া হতো তাহলে আমরা আরও অনেক এগিয়ে যেতাম। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা মানে আমি সংজ্ঞাটা বুঝি না। খাদ্য মানে কি শুধু চাল? খাদ্যের অনেক উপাদান আছে না? সেই উপাদানগুলোর কতটুকু আমরা বাংলাদেশে নিজেরা প্রডিউস করতে পারি? এটা কি পড়বো না সকাল থেকে বিএনপি নয়াপল্টনে? আমি তো দেখি যে আমাদের পুরা বেলিটাই আমরা বন্ধক দিয়ে রেখেছি বিদেশের হাতে। চালেও আমরা স্বয়ংসম্পূর্ণ না। মাঝে মাঝে আমরা গাল ভরা বলি শুনি, আমার আমলে, অমুকের আমলে, তমুকের আমলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম। এগুলা সব ফাঁকা বলি, ব্লাফ টু দ্য পিপল। মানুষকে ধোঁকা দেওয়া হয় এগুলা বলে। এই চালও আমাদেরকে লক্ষ টন বিদেশ থেকে আমদানি করতে হয়। এর সাথে ডাল আছে, পেঁয়াজ আছে, মানে যাবতীয় জিনিস আছে, সবজি আছে। খুব বেশি যদি আমরা বলি, চাল এবং সবজিতে আমাদের মোটামুটি একটা অবস্থান আছে। বাকিটার অবস্থা কি? পুরা গরম মশলার বাজার আমাদের বন্ধ, আমাদের কোনো প্রোডাকশনই নেই। অথচ বড় গলায় বলতেছে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। এটা একটা আনট্রু কমেন্ট। এখন এই খাদ্যে কৃষকরা যারা খাদ্যটা ফলাবে, আল্লাহর আসমান থেকে বৃষ্টি যদি ধরে আলহামদুলিল্লাহ। তো বৃষ্টি তো সবসময় সব দিনে ঝরে না, কিন্তু ধানের যে গাছগুলা তাদের তো পানির প্রয়োজন হয়। তো এটা সেচের মাধ্যমে পূরণ করতে হয়। সেচ পাম্প চালাতে গেলেই তো তাকে জ্বালানিতে আসতে হবে। এখন সেই জ্বালানির কেইন নিয়ে কৃষক এক পাম্প থেকে আরেক পাম্পে দৌড়াদৌড়ি করতেছে, পাচ্ছে না। এখানেও সিন্ডিকেশন। দেখতেছেন যে জ্বালানি মজুদ আছে, সাইন লাগাইয়া রাখছে, এখানে জ্বালানি নাই, তেল নাই। পরে আবার ধরা পড়ছে এখানে আস। এই তেলটাই বাইরে বাজারে পাচার করা হচ্ছে, ওখান থেকে বিক্রি হচ্ছে। ওখানে বিক্রি করতে গিয়ে তাকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। আবার তার পাওয়ার টিলার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, পাম্পটাও নষ্ট হয়ে যাবে যদি ভেজাল কিছু ওখানে ঢুকে। এই যদি দুষ্ট চক্র চলতেই থাকে তাহলে বড় মৌসুমের যে খাদ্যের প্রাপ্তিটা আমাদের, যদিও এটা এখন কাটার সময় এসে গেছে, সাফারিং যা হবার হয়ে গেছে, কিন্তু এরপরে আউশেও যদি এটা কন্টিনিউ করে। চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে ভোজ্য তেল মজুত ও মেয়াদ উত্তীর্ণ তেল গুদামজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। শুক্রবার হাটহাজারী পৌরসভার মেডিকেল গেট এলাকায় পুরাতন থানার সামনে উপজেলা প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ ভোজ্য তেলের মজুত রোধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এই সময় আবাসিক ভবনের মধ্যে আলম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে প্রায় 30,000 লিটার তেল মজুত পাওয়া যায়। এ সময় তেল জব্দ এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
দর্শক, জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, জেলায় জ্বালানি তেল সরবরাহের পরিস্থিতি জানাবেন, কেমন দেখতে পাচ্ছেন? অবৈধ জ্বালানি মজুত প্রতিরোধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, সে বিষয়ে একটু জানাবেন। অবৈধ জ্বালানি মজুদে ভাঙন আদালত 50,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা জরিমানা করছে। কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে, আমি যেখানে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলা বাতাবাড়ি এলাকায়, সেই এলাকায় যেখানে তেল বিক্রি করতে 4,500 লিটার তেল বিক্রি সময় লাগতো সপ্তাহখানিক, কিন্তু এখন সেই 4,500 লিটার তেল বিক্রি করতে সময় লাগছে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময়। তবে এই 1.5 থেকে 2 ঘন্টাও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। গেল রোববার এইখানে তেল মিললেও এখন কিন্তু সপ্তাহখানিক কেটে গেছে, তেল কিন্তু মিলছে না। তা আমরা যদি এখানে কথা বলি, তেলের কি অবস্থা, মিলছে না কেন? এই যেখানে 1 সপ্তাহ লাগতো তেল বিক্রি করতে, এখন 1 থেকে 1.5 ঘন্টা লাগে, এটা কেন? সংকটটা কেন? আসলে এটা আমরা আসলে বলতে পারি না। আমরা তো আসলে কাজ করি এখানে। আমরা যখন দেখছি, আগে আমি যেই তেলটা বিক্রি করছি আমরা 1 সপ্তাহ লেগে, এখন এই তেলটা 2 ঘন্টায় বিক্রি হচ্ছে, 3 ঘন্টায় বিক্রি হচ্ছে। তারপরে আমরা এই 1 সপ্তাহটা নিয়ে টানা বৈশা থাকতে হচ্ছে। আমাদের তো আসলে এটা নিয়ে অনেকই, কারণ একটা জিনিস কাজ করলে একটু ভালো লাগতো, লোকজন আসতো, আমরা তেল দিতে পারতাম সবার সাথে। আসলে এটা নিয়ে আমার মন্তব্য কি করলে এটা আসলে উপরে যারা আছে আমাদের চেয়ে, যারা বুদ্ধিমান দেশ পরিচালনা করে, তাদেরকে আসলে মানে সুষ্ঠু একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, যে আসলে কোনটা করলে আমাদের দেশে সবাই সুষ্ঠু বন্টন করতে পারবো। আমরাও আসলে আতঙ্কে থাকি, আমরা যখন একটু তেল পাই এটা বিতরণ করতে আমাদের অনেক কষ্ট হয়। এনামুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি থাকুন, নিশ্চয় পরবর্তীতে আবারও যুক্ত হব। 1.5 ঘন্টা ধরে আগুন জ্বলছে চট্টগ্রাম 16 শহর শপিং কমপ্লেক্সে। বেলা 10টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, তার সঙ্গে যুক্ত হচ্ছে। প্রণবেশ, এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন আগুনের, এবং কোনো ধরনের ক্ষতির তথ্য পেয়েছেন কিনা আপনি জানাবেন? তিশা চট্টগ্রাম নগরীর 16 শহর 2 নম্বর গেটে শপিং কমপ্লেক্সে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমি ফায়ার সার্ভিসের এখানে যিনি উপসহকারী পরিচালক জসিমউদ্দিন, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 10টার দিকে আগুনটি লাগলেও পরবর্তীতে ফায়ার সার্ভিস তাদের 5টি ইউনিট এসে এখানে কাজ করে। এই শপিং কমপ্লেক্স, এটি একটি মার্কেট, বড় মার্কেট। এটির নিচতলায় একটি কাপড়ের দোকানে আগুন লাগে। পরবর্তীতে পাশে পরপর দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে। ফায়ার সার্ভিসের পরবর্তীতে কর্মীরা এসে এখানে তারা কার্যক্রম চালিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আমাদেরকে এখানে যিনি ফায়ারের উপসহকারী পরিচালক রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন কত ক্ষয়ক্ষতি কিংবা প্রকৃত কি কারণে আগুনের সূত্রপাত হয়েছিল সেটি তারা তদন্ত করে আমাদেরকে জানাবেন বলেছেন। আমি এখন একটু কথা বলতে চাই সর্বশেষ তথ্য জানার জন্য। আমি ফায়ার সার্ভিসের বিভাগীয় উপসহকারী পরিচালক জসিমউদ্দিন আছেন, তার সাথে একটু কথা বলবো। সর্বশেষ পরিস্থিতি যদি আমাদের সর্বশেষ পরিস্থিতি, আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। এখন আমাদের ফার্স্ট ইউনিট এবং ফার্স্ট ইউনিটের যত জনবল আছে সবাই ব্রিদিং অ্যাপারেটাস দিয়ে ভিতরে প্রবেশ করে সার্চ করছে। সার্চ করার পরে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোথার থেকে হয়েছে, এবং আরও কোথাও কোনো ইনজুর আছে কিনা বা কোথাও ভিকটিম আটকা আছে কিনা, এগুলো আমরা দেখছি। এর পরবর্তীতে আমরা আগুনের পুরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এখানে মূলত কি কারণে বা ক্ষয়ক্ষতি, এটা আমরা যেহেতু 9:45 আসার পর আমরা 1 ঘন্টা প্রায় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ এনেছি। এখানে দেখছে প্রচুর ধোঁয়া এবং হিট রয়েছে, যার কারণে আমাদের স্পেশাল ইকুইপমেন্ট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করাচ্ছি। কিছুক্ষণ পরপর আমরা লোকদেরকে আমরা চেঞ্জ করে নিয়ে আসছি। কিন্তু আগুনের কারণ, ক্ষয়ক্ষতি এবং এটা যদি আমরা বিস্তারিত বলতে হয় তাহলে আমাদেরকে আরও সময় দিতে হবে। আমরা পরবর্তীতে এগুলো সার্চ করে আমাদের টিম দোকান থেকে লেগেছিল, এগুলো যেহেতু কাপড়ের 2টা দোকানে আগুন ছিল, আমরা ওখান থেকে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আমরা জানতে পারবো যে আসলে কোথায় থেকে
আগুনটা লেগেছে। বড় ক্ষতি থেকে বেঁচে গেছে। এটা বড় ধরনের মানে এটা এই শপিং মলটা যদি আগুনটা যদি বিস্তার লাভ করতো তাহলে ফার্স্টে পেট্রোল আমাদের যে পেট্রোলিয়াম গ্যাস কর্পোরেশন রয়েছে, তারপরে আপনার যে বাংলাদেশ বিমান অফিস রয়েছে, অন্যান্য স্থাপনা রয়েছে গুরুত্বপূর্ণ, আমাদের পুলিশ যে এসপি অফিস রয়েছে, এগুলো তো ছড়ানোর সম্ভাবনা ছিল। তো যেহেতু এখানে ব্যাংক বিমা সহ অন্যান্য স্থাপনা রয়েছে, এগুলো আল্লাহর রহমতে সেভ হয়েছে, যে বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা এই সম্পদগুলো রক্ষা করতে সক্ষম হয়েছি। তো শুনছিলেন তিশা যে এখানে আগুনের যে সূত্রপাত হয়েছে, তো জানাচ্ছিলেন এখানে ফায়ারের কর্মকর্তারা যে একটি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আসলে এই আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে শপিং কমপ্লেক্স রক্ষা পেল, এটি আমরা শুনছিলাম। যে প্রণবেশ চক্রবর্তী, আপনি আছেন সেখানে, থাকুন, খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয় পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। গত ১.৫ দশকে $234 বিলিয়ন বা ৩০ লাখ কোটিরও বেশি টাকা পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংক যেটি বলছে, দেশে ও বিদেশে ৭০,০০০ কোটি টাকার বেশি সম্পদ জব্দ ও পাচার হওয়া অর্থ ফেরাতে তদন্ত চলছে। বিশেষজ্ঞরা মনে করেন ওই টাকার বড় অংশ সম্পদে পরিণত হওয়ায় ফেরত আনা সহজ হবে না, তবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ তাদের। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন জানাচ্ছেন। সরকার কর্তৃক যে শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছিল বা প্রণয়ন কমিটি যে করা হয়েছিল, সেটির তথ্য মতে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক $234 বিলিয়ন মার্কিন। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে 10টি প্রধান গন্তব্য দেশের সাথে চুক্তি ও আইনি কার্যক্রম চলছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক এবং সিআইডি তদন্তকারীদের মতে অর্থ পাচারের মাধ্যম হিসেবে ব্যাংক ঋণের নামে আত্মসাৎ, বাণিজ্য কারসাজি এবং অবৈধ হুন্ডি ব্যবহার করা হয়েছে। পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর সহ পূর্ব ইউরোপের দেশসমূহে। তবে ইতিমধ্যে দেশ ও বিদেশ মিলিয়ে ৭০,০০০ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে। ব্যাংকগুলোকে তো প্রথমে ক্লেম করতে হবে যে আমার টাকাটাই হচ্ছে এটা পাচার হয়েছে, সেই দাবিটা, এবং সেগুলোর সাথে নন ডিসক্লোজার। তো এই যেগুলো এগুলো একটা প্রক্রিয়াগত ব্যাপার, সময়ের এটা ওই প্রক্রিয়া অনুসরণ করে, এবং যেই দেশে গেছে সেই দেশের আইন আমাদের কিভাবে ফিরিয়ে আনা যায় সেইগুলো ও যে প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক কাজ করছে জিনিসটা, এবং এটার সাথে বিএফআইও আছে, বিএফআইয়ের এক্সপার্টরাও এই নিয়ে কাজ করছে। এই অর্থনীতিবিদ বললেন, পাচারকৃত অর্থ বিদেশে সম্পদে রূপান্তর হয়ে গেছে, যা দেশে ফেরত আনাটা বেশ কঠিন। দুবাইয়ে, মালয়েশিয়াতে এবং কানাডাতে এই টাকাটা বিভিন্ন রিয়েল এস্টেটের আকারে বিনিয়োগ হয়েছে। তার মানে টাকাটা টাকা হিসাবে আর থাকেনি, ওইসব দেশে গিয়ে সম্পদের রূপ নিয়েছে। সুতরাং এখন টাকাটা যদি ফেরত আনতে হয়, প্রথমে সেই ব্যক্তিকে আগে আইডেন্টিফাই করতে হবে, তারপর তার বাইরে তার সম্পদের রূপটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং বাইরের যে দেশের অর্থনৈতিক বিচারকরা তাদেরকে স্বীকার করতে হবে যে এই আয়টা তার বৈধ বিনিয়োগ নয় এবং এই বিনিয়োগটা অবৈধ। সুতরাং এটা লিকুইফাই করে, এটাকে তরল আকারে টাকায় পরিণত করে আবার বৈধ আয়কারীর কাছে, মানে দেশের কাছে পাঠিয়ে দিতে হবে। সুতরাং জিনিসটা বেশ কঠিন, কিন্তু অসম্ভব না। পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে দেশে বিনিয়োগের পরামর্শ এই অর্থনীতিবিদের, আর এজন্য ফেরতের বিকল্প ব্যবস্থা খোঁজা যেতে পারে বলেও মত তার। পাচারকৃত অর্থ যদি তারা বাংলাদেশে পাঠায় রেমিটেন্স আকারে আবার ফেরত আনে, তাদেরকে কর ফ্যাসিলিটিস দিয়ে, তাদেরকে বিনিয়োগের সুবিধা দিয়ে, তাদেরকে এদেশের ব্যবসা বাণিজ্যের সুবিধা দেওয়া যেতে পারে। এই ধরনের নেগোসিয়েশনের মাধ্যম দিয়ে সরকার কিন্তু তাদের সাথে কাজ করতে পারে, যেটা উন্নত বিশ্বগুলো করে থাকে। এদিকে শীর্ষ 20 ঋণ খেলাপি প্রতিষ্ঠানের নামও জানানো হয়েছে সংসদে, যার অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের মালিক বিতর্কিত ব্যবসায়ী এস আলম। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতের অজুহাতে লাফিয়ে লাফিয়ে রাজধানীর বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম।
সবজি, মুরগি, মাছ, মাংসের দাম নাগালের বাইরে। অস্বস্তিতে পড়েছে সীমিত আয়ের মানুষ। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, ছুটির দিনে বাজারের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং এ বিষয়ে ক্রেতারা কি বলছেন? দিশা, বাজার পরিস্থিতি বলতে গেলে আমরা দেখছিলাম যে ঈদের আগে যে বাড়তি দামে বিশেষ করে মাছ মুরগিতে ছিল, সেই বাড়তি দামে এখনো কিন্তু রয়ে গেছে। বিশেষ করে সোনালী মুরগির কথা যদি বলি, সোনালী মুরগি কিন্তু যেটি কেজিতে 220-280 থেকে বিক্রি হতো, 80 থেকে 300 টাকা, সেটি কিন্তু এখন বাজারে এসে প্রায় 380 থেকে 420, কোনো ক্ষেত্রে এটি 450 পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা দেখেছি যেটি 180 থেকে 90 টাকা, সেটি এখন 220 থেকে 30 বিক্রি হচ্ছে। গরুর মাংসের ক্ষেত্রে যেটি ঈদের সময় বেড়েছিল 700 থেকে 750 থেকে 800 850 পর্যন্ত বিক্রি হতো, সেটি কিন্তু এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে এখন সবজির কথা যদি বলি, সেখানে কিন্তু আসলে ভোক্তাদের জন্য এখন একবারে স্বস্তি নেই। যেটি এখন মৌসুমী সবজি যেটি আমরা দেখেছি, পটল, ঝিঙা, ধুন্দুল, বিশেষ করে ঢেঁড়স, সজনা, এই সবজিগুলো কিন্তু প্রতিটি সবজি কিন্তু 100 টাকা মিনিমাম কিনতে হচ্ছে। সেক্ষেত্রে ঢেঁড়সের দাম আমরা দেখেছি 70 থেকে 80 টাকা, এবং বাকি সেই সবজিগুলো সেটি কিন্তু 100 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। এছাড়া মৌসুমের বাইরে যদি সবজির কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখি ফুলকপি যেটি 20 থেকে 30 টাকা কেজি আমরা বাজারে ভোক্তারা এসে সহজেই পেয়ে যেতেন, সেটি এখন কিন্তু 60 থেকে 70 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। বেগুনের দামটা ওঠানামার মধ্যেই রয়েছে, সেটি কিন্তু 70 থেকে 80 টাকা, কিন্তু কোনো ক্ষেত্রে 100 টাকা বিক্রি হচ্ছে। আমরা বাজার ভেদে আসলে দামের ব্যবধানটা অনেক ক্ষেত্রে আমরা দ্বিগুণ দেখেছি। আমরা কিছুক্ষণ রাজধানীর কয়েকটি বাজার ঘুরেছে, বিশেষ করে কারওয়ান বাজারে আমরা যে কাঁচা মরিচের দাম সেটি 40 থেকে 60 টাকা রকম ভেদে আমরা বিক্রি দেখেছি। এই টাউন হল বাজারে এসে সেটি। মেজবা হাসান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মোহাম্মদপুর থেকে আজকের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেজবা হাসান। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সিলেটে শুরু হয়েছে কৃষকের বাজার। নগরীর টিলাগড় এলাকায় এমসি কলেজ চত্বরে এই বাজারের আয়োজন করা হয়েছে। সকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই বাজারের উদ্বোধন করেন। এর আগে তিনি বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন, কথা বলেন ক্রেতা বিক্রেতার সঙ্গে। প্রশাসনের কর্মকর্তারা যেটি জানিয়েছেন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এমন বাজারের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই বাজারে কৃষক কোন ফরিয়ার সহায়তা ছাড়াই পণ্য নিয়ে আসতে পারবে। পণ্য বিক্রির জন্য কৃষককে কোনো ভাড়া দিতে হবে না এবং খুব সকাল থেকেই বাজার প্রতিদিন বসবে। সিলেটের কৃষকের বাজারের আরো তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহিত দিদার। দিদার, এরকম একটি বাজারের উদ্যোগ কেন দরকার হলো এবং উদ্যোগ নেয়ার পর এখন কৃষকরা কি বলবেন? বাজারে পণ্যের দাম নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া একটু জানাবেন। তিশা, আপনাকে ধন্যবাদ। সিলেটে এই প্রথম কৃষক হাট যেটা আজকে সকালে উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আর এই কৃষক হাটটি আসলে সিলেট নগরীর পার্শ্ববর্তী এলাকা যারা কৃষক আছেন, যারা নিজ জমিতে কৃষক করেন, কৃষি উৎপাদন করেন, তারাই এখানে হাটে আসবেন। আর এখানে কৃষকরা আসার একটি কারণটি হচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে কৃষকরা সবসময় ক্ষতিগ্রস্ত হন। তারা এই জায়গায় আসার একটি কারণ সিলেটের জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের উদ্যোগে এই উদ্যোগ নেওয়ার একটি কারণ হচ্ছে যে কৃষকরা বিভিন্ন জায়গা তাদের পণ্য নিয়ে যখন যান, তখন এখানে আপনি জানেন যে সিন্ডিকেট বা চাঁদার একটা ব্যাপার থাকে। সেই চাঁদা এবং সিন্ডিকেট ভাঙার জন্য এই সিলেটের জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কৃষকদেরকে এখানে বসার একটি জায়গা করেছেন। এই জায়গাটি হচ্ছে সিলেট নগরীর টিলাগড় এলাকায়। এখানে কৃষকরা এসেছেন, তারা সরাসরি তাদের যে জমি থেকে তাদের যে উৎপাদন করা যে জিনিসগুলো আছে, কদু, কাঁচামরিচ এবং ভেন্ডি, শসা যা আছে, তারা সরাসরি এখানে আসবেন এবং সরাসরি যারা ক্রেতা আছেন তারা তাজা যে জিনিসগুলো আছে তারা এখানে এই জিনিসগুলো ক্রয় করতে পারবেন। এবং কৃষকরা বলেছেন যে এভাবে একটি উদ্যোগ নেওয়ার কারণে তারা সিলেটের জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং তারা
তারা বলেছেন যে এই উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয় এবং তারা যেন এই বাজারটি যেন মনিটরিং করেন এবং চাঁদা বা সিন্ডিকেট যে ব্যাপারটা আছে সেই ব্যাপারগুলো যেন তারা লক্ষ্য রাখেন। এবং আজকে খন্দকার মুক্তাদির বলেছেন যে এখানে যে সিন্ডিকেটের যে ব্যাপারটা আছে সেই ভাঙ্গার জন্যই তারা এই কৃষকদের দিয়ে এই কৃষি বাজার কৃষির হাট। মুহিত দিদার, আপনি আছেন সেখানে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেটে কৃষকের বাজারের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মুহিত দিদার। পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান সামাজিক উৎসব বৈশাখীকে ঘিরে খাগড়াছড়িতে শুরু হয়েছে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাইয়ের নানান আয়োজন। সম্প্রতির বন্ধন, ঐতিহ্যের গান, সাংগ্রাই হোক মিলনের প্রাণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়া পাড়া বটতলায় উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী দ ও আলারি খেলা। দর্শক, এ বিষয়ে আর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, সাংগ্রাইকে ঘিরে আর কি কি আয়োজন থাকছে এবং কতদিন এই আয়োজন চলবে জানাবেন? আগামী 4 শুরু হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। তো এই বৈশাখী উৎসবকে কেন্দ্র করে মারমা সম্প্রদায়ের লোকজন গতকাল খাগড়াছড়ির পানখাইয়া বটতলা এলাকায় তারা ঐতিহ্যবাহী খেলাধুলা উদ্বোধন করেছিলেন। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাধ্যমে দেখতে চাই সবাই উৎসবের বিজয় করছেন, চলছে আলারি খেলা। এখানে সবাই এবং এখান থেকে তারা আগামী তাদের ঐতিহ্যবাহী পানি খেলা হবে। ওটা আপনাকে একটা বিষয় বলে রাখি, এখানকার মারমা জনগোষ্ঠী এমনি আনন্দ সারা বছর উৎসবে সারা বছর অপেক্ষায় থাকেন এই দিনটি কখন আসবে। এই দিনটি আসতে শুধু এখানকার প্রকৃতি মারমা জনগোষ্ঠী নাই, এখানকার মারমা ত্রিপুরা সাঁওতাল পার্বত্য এলাকায় যারা বসবাস করেন তারা এই উৎসবের দিনটি অপেক্ষা করে থাকেন উৎসবে। এবং আগামীকাল এখানকার জনগোষ্ঠী রূপায়ণ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে ঐতিহ্যবাহী সাংগ্রাইয়ের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রূপায়ণ তালুকদার।